জি স্যার। ওকে, আমরা শুরু করতেছি আমাদের সোলার এনার্জি থেকে যা যা টপিক ছিল এগুলো কাভার হয়ে গেছে। আর রিনিউয়েবল এনার্জির একটা কমন ফর্ম হচ্ছে উইন্ড এনার্জি। তো উইন্ড এনার্জির কিছু ডিটেলস আজকে আমরা দেখব। এখন উইন্ড এনার্জির প্রথমে যেটা সেটা হচ্ছে গিয়ে উইন্ড টারবাইন। তো পৃথিবীর ঘূর্ণনের কারণে বাতাসের একটা গতিবেগ তৈরি হয় এবং পৃথিবীর কিছু কিছু অঞ্চলে তার হিট এবং ওই এলাকার ভৌগোলিক অবস্থানের কারণে উইন্ড এনার্জি, উইন্ড কোথাও আহ জোরে প্রবাহিত হয়। এইটাকে কাজে লাগিয়ে তোমার উইন্ড এনার্জিকে প্রডিউস করা সম্ভব। তো পৃথিবীর শুরু থেকেই মোটামুটি আহ একটা মধ্যযুগ থেকেই বলা যায় যে উইন্ড এনার্জির ব্যবহার মানুষ করে আসতেছে। উইন্ডের ফ্লোকে কাজে লাগিয়ে যেখানে ব্লেড আছে সেই ব্লেডকে ঘোরানো হয়, ব্লেড ঘোরাইলে টারবাইনের মতো টারবাইনের মতো কাজ করে। আর টারবাইন যখন ঘুরে তখন সেইখানে রোটেশনকে কাজে লাগায় মাটির নিচ থেকে পানি তোলা, ভারী জিনিসকে নিচ থেকে উপরে তোলা, এরকম কাজগুলো অনেক আগ থেকেই প্রচলিত হয়ে আসছে। তো বর্তমান যুগে এসে উইন্ড এনার্জির যে ব্যবহার, সেই ব্যবহারগুলা আসলে উইন্ড টারবাইনের মাধ্যমে করা হয়। উইন্ড টারবাইনের মধ্যে বেসিক টাইপ হচ্ছে গিয়ে দুইটা। একটা হচ্ছে গিয়ে হরাইজন্টাল এক্সিস উইন্ড টারবাইন, আর একটা হচ্ছে গিয়ে ভার্টিক্যাল এক্সিস উইন্ড টারবাইন। তো হরাইজন্টাল এক্সিস উইন্ড টারবাইন হচ্ছে, উম, একটু ছবি এঁকে দেখাই আমরা যে যে উইন্ড টারবাইন গুলো আমরা ইন জেনারেল দেখে থাকি সেই টারবাইন গুলাই তিনটা ব্লেড আছে। এই ব্লেড গুলা দিয়ে টারবাইনের মতো যে ইয়েটা স্ট্রাকচার, সেখানে এটাকে ঘোরানো হয়। তো হরাইজন্টাল এক্সিস উইন্ড টারবাইনে যে ব্লেড গুলা থাকে সেই ব্লেড গুলার সাথে যে শ্যাফটটা আছে সেই শ্যাফটটা হচ্ছে গিয়ে তার এক্সিস। এই এক্সিসটা হরাইজন্টাল, এই কারণে এটার নাম হচ্ছে গিয়ে হরাইজন্টাল এক্সিস উইন্ড টারবাইন। আবার কিছু কিছু উইন্ড টারবাইন আছে যেখানে টারবাইন গুলা ভার্টিক্যালি বসানো থাকে। যেমন আহ কিছু কিছু স্ট্রাকচার আছে এরকম যে মাঝখানে এরা কানেক্টেড। এবং কারণ বুঝতেছো যে যদি এরকম এরকম এবং এরকম লম্বা লম্বি যদি ব্লেড গুলো বসানো হয়, আর ব্লেড গুলো যদি মাঝখানে এসে কোথাও একটা শ্যাফটের সাথে কানেক্টেড হয়, আর সেই শ্যাফটটা যদি লম্বা লম্বি ভাবে বসানো থাকে, তাহলে এই শ্যাফটের সাপেক্ষে এই উইন্ড টারবাইন গুলা এইভাবে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। তাহলে শ্যাফটটা হচ্ছে গিয়ে ভার্টিক্যাল। এই জন্য তার এই টারবাইন গুলার অ্যাক্সিস যেহেতু ভার্টিক্যাল, সেহেতু তারা হচ্ছে গিয়ে ভার্টিক্যাল অ্যাক্সিস উইন্ড টারবাইন। তো সামনে আমরা দেখব বাকি মাল্টিপ্লেট টারবাইন যেগুলো ছিল, হাই স্পিড প্রপেলার, এগুলো হচ্ছে গিয়ে হরিজন্টাল এক্সিস উইন্ড টারবাইন, এগুলোর টাইপ হচ্ছে গিয়ে এরকম। আর ভার্টিক্যাল এক্সিস উইন্ড টারবাইন হচ্ছে দুই রকম, একটা হচ্ছে গিয়ে স্যাভোনিয়াস আর একটা হচ্ছে গিয়ে ড্যারিয়াস রোটর টারবাইন। তো উইন্ড টারবাইনের প্রকারভেদ এটা আমাদের জানতে হবে। আচ্ছা, এরপরে উইন্ড টারবাইনের যে ব্লেড, এই ব্লেড গুলার গঠন জানতে হবে। তো ব্লেডের মধ্যে কিছু সংজ্ঞা আছে। উইন্ড টারবাইনের যে ব্লেড গুলা, এই ব্লেড গুলা কিন্তু বা যেগুলোকে আমরা পাখা বলতেছি টারবাইনের, পাখাগুলা কিন্তু এরকম সিমেট্রিক না, বরং পাখাগুলার উপরটা এ, যদি যে জায়গায় কানেক্টেড থাকে সেই জায়গাটা একরকম, আর সামনের দিকটা তুলনামূলকভাবে সূচালো। এবং ভিতরে যে স্ট্রাকচার আছে এই স্ট্রাকচারটাও কিন্তু টুইস্টেড। স্ট্রাকচারের মধ্যেও একটা টুইস্টিং ঘটে। এই টুইস্টিং স্ট্রাকচারের কারণ আছে। তো আহ, এই যে পাখা বা উইন্ড টারবাইনের ব্লেডের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের মধ্যে কতগুলো সংজ্ঞা আছে। এক নম্বর হচ্ছে অ্যারোফয়েল। অ্যারোফয়েল বলতেছে কাকে? অ্যারোফয়েল বলতেছে কার্ভড সারফেসের ডিজাইনটাকে, যেই ডিজাইন মানে
ফয়েল। তো ফয়েল হচ্ছে গিয়ে কি, ফয়েল হচ্ছে গিয়ে একটা আহ, মানে পাতলা অংশ। তো আমাদের সারফেসের যে এয়ার মানে ব্লেডের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাই এমন ভাবে বাঁকানো, টুইস্টেড এবং আহ, একটা ফয়েলের স্ট্রাকচার এটাকে দেওয়া হয় যেন এরা বাতাসের লিফট ফোর্স এবং ড্র্যাগ ফোর্স এই দুইটাকে সমন্বয় করে এটা ঘুরে ঘুরতে পারে। তো তারপরে যে সংজ্ঞাটা লাগবে সেটা হচ্ছে লিডিং এজ। লিডিং এজ হচ্ছে ফ্রন্ট সাইড, যে ফ্রন্ট সাইডটার মাথায় সুচালো মাথা যেটা থাকে সেটা হচ্ছে কি আমার লিডিং এজ। এই লিডিং এজে ম্যাক্সিমাম কার্ভেচার হয়, অর্থাৎ এইখানে বাঁকটা যেটা থাকে, এই বাঁকটা এই এই লিডিং এজে গিয়ে সর্বোচ্চ হয়। এরপর সংজ্ঞা হচ্ছে ট্রেলিং এজ। ট্রেলিং এজ হচ্ছে আহ, পিছনের দিকে, ব্লেডের পিছনের সাইডে যে জায়গাটায় বাঁকটা সর্বোচ্চ পয়েন্টে গিয়ে পৌঁছায় সেই এইজটার নাম হচ্ছে গিয়ে ট্রেলিং এজ। এরপর সঙ্গে হচ্ছে কর্ড লাইন। কর্ড লাইন হচ্ছে স্ট্রেট লাইন কানেক্টিং বিটুইন দ্য লিডিং এজ অ্যান্ড ট্রেলিং এজ। তো যদি আমরা এখানে ছবিটা দেখি তাহলে বুঝতে পারবো কর্ড লাইন কাকে বলতেছে। এই শুরুর দিকের বাঁকা অংশ এবং শেষের দিকের সর্বোচ্চ বাঁকা অংশের মধ্যে একটা লাইন চিন্তা করলে সেই লাইনটা হচ্ছে গিয়ে কর্ড লাইন। কর্ড লেন্থ। কর্ড লেন্থ কি, কর্ড লাইনের যে আহ, দৈর্ঘ্য, মানে স্কেল দিয়ে মাপলে এটার যে দৈর্ঘ্য পাওয়া যাবে সেই দৈর্ঘ্যটাকে বলে কর্ড লেন্থ। আর ব্লেডের লেন্থ কি, ব্লেডের লেন্থ হচ্ছে গিয়ে ব্লেডের শুরুর মাথা থেকে শেষ মাথা পর্যন্ত ব্লেডের যে উচ্চতা, পাখার যে উচ্চতা, সেই পাখার হাইটটা হচ্ছে গিয়ে তার ব্লেড লেন্থ। তারপরে হচ্ছে পিচ অ্যাঙ্গেল। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এই জিনিসটাকে জানতে হবে। পিচ অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল বিটুইন দ্য কর্ড অফ দ্য অ্যারোফয়েল সেকশন অ্যান্ড দ্য প্লেন অফ রোটেশন। মানে যেই যে প্লেনে, মানে যেই তলে এই ইয়েটা ঘুরতেছে, এই ব্লেড গুলো ঘুরে, সেই প্লেনের রোটেশনাল প্লেনের সাথে কর্ড, এই যে কর্ড লাইন যেটা, সেই কর্ড লাইনটা যে অ্যাঙ্গেলটা তৈরি করে সেই অ্যাঙ্গেলটাকে বলতেছি আমরা পিচ অ্যাঙ্গেল। তাহলে ধরা যাক এই পাখাটা এই এক্স ওয়াই প্লেনের মধ্যে ঘুরতেছে। এখন এক্স ওয়াই প্লেনের মধ্যে ঘুরতে গিয়ে এই কর্ড লাইনটা এক্স ওয়াই প্লেনের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে সেই অ্যাঙ্গেলটাকে বলবো হচ্ছে গিয়ে পিচ অ্যাঙ্গেল আলফা। এবং পিচ অ্যাঙ্গেলকে সেটিং অ্যাঙ্গেলও বলা হয়। এরপরে আসতেছে রিলেটিভ ভেলোসিটি। রিলেটিভ ভেলোসিটি, দ্য ভেলোসিটি অফ দ্য এয়ার ফ্লো, বাতাসের ফ্লো উইথ রেসপেক্ট টু দ্য ব্লেড। ব্লেড একটা স্পিডে ঘুরে, সেই স্পিডের সাপেক্ষে বাতাসের যে ভেলোসিটি, সেই ভেলোসিটিটাকে বলে রিলেটিভ ভেলোসিটি। এরপরে হচ্ছে কি অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন হচ্ছে রিলেটিভ ভেলোসিটি এবং প্লেন অফ রোটেশন। তাহলে বাতাসের বেগ একদিক থেকে আসতেছে, সেই বাতাসের বেগের যে ভেক্টর, সেই ভেক্টরটা আর প্লেন অফ রোটেশন, ওই যে বললাম এক্স ওয়াই প্লেনে যদি এটা ঘুরতে থাকে তাহলে সেই প্লেনের সাথে রিলেটিভ ভেলোসিটিটা যে অ্যাঙ্গেল তৈরি করে সেটাকে বলে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। এরপরে যে সংজ্ঞাটা জানা লাগবে সেটা হচ্ছে যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্টকে অ্যাঙ্গেল অফ অ্যাটাকও বলে। রিলেটিভ ভেলোসিটি ভেক্টর এবং কর্ড লাইনের মধ্যে যে অ্যাঙ্গেল সেটাকে অ্যাঙ্গেল অফ অ্যাটাক বলে। এই যে ধরো রিলেটিভ উইন্ড স্পিড এদিকে আর কর্ড লাইন এদিকে, তাহলে এদের দুইজনের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে কি অ্যাঙ্গেল অফ অ্যাটাক। এইখানে অ্যাঙ্গেল অফ অ্যাটাকটাকে দেখানো হয়েছে। তো এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, পিচ অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনের মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্ক হচ্ছে গিয়ে আই ইকুয়াল অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ইজ ইকুয়াল অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন মাইনাস পিচ অ্যাঙ্গেল। আর একটা অ্যারোডাইনামিক ফয়েলের উপরে বা একটা
পাখার উপরে, ব্লেডের উপরে দুইটা ফোর্স কাজ করে, একটাকে বলে লিফট ফোর্স আর একটাকে বলে ড্র্যাগ ফোর্স। লিফট ফোর্স কোনটা? লিফট ফোর্স হচ্ছে গিয়ে নামই বোঝা যাচ্ছে, লিফট যে বরাবর যায় সেই বরাবর, লিফট যায় নিচ থেকে উপরে। সো রিলেটিভ উইন্ড স্পিডের যে পারপেন্ডিকুলার ডিরেকশন, নিচ থেকে উপরের দিকে যে ফোর্সের কম্পোনেন্টটা, সেই কম্পোনেন্টটাকে বলে লিফট ফোর্স। তো অ্যারোডাইনামিক ফোর্স যেটা পারপেন্ডিকুলার কাজ করে রিলেটিভ টু উইন্ড স্পিড, সেই ফোর্সটাকে বলে লিফট ফোর্স। লিফট ফোর্সের ইকুয়েশনে এই জিনিসটা আছে, রো, রো হচ্ছে গিয়ে বাতাসের ঘনত্ব, এ বি হচ্ছে গিয়ে ব্লেডের এরিয়া, ওমেগা হচ্ছে গিয়ে অ্যাঙ্গুলার ভেলোসিটি, সিএলটা হচ্ছে গিয়ে লিফট কোএফিসিয়েন্ট। ওকে, এত এই এই মানগুলা জানা থাকলে তাদেরকে দুই দিয়ে ভাগ করে নিউটনে প্রকাশ করলে লিফট ফোর্স পাওয়া যাবে। এই ফোর্সের জন্য উপরের দিকে উঠে, আর অ্যারোডাইনামিক ফোর্স রিলেটিভ টু দ্য ডিরেকশন অফ উইন্ড স্পিড। উইন্ডের ভেক্টর যেদিকে, সেই দিকে যেই ফোর্সটা কাজ করে সেই ফোর্সটাকে বলে ড্র্যাগ ফোর্স। তো এরা একজন আরেকজনের সাথে লম্বভাবে কাজ করে, লিফট ফোর্স আর ড্র্যাগ ফোর্স একজন আরেকজনের সাথে লম্বভাবে কাজ করে। ড্র্যাগ ফোর্স হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট। এটাও সেম ইকুয়েশনই, বাট সি ডি এখানে একটা লিফট কোএফিসিয়েন্ট ইউজ হয়, এবং এ বিটা হচ্ছে গিয়ে ব্লেড এরিয়া। টোটাল ফোর্স হচ্ছে গিয়ে ভেক্টর সাম অফ লিফট ফোর্স এবং ড্র্যাগ ফোর্স। আর রিলেটিভ ভেলোসিটির যে সংজ্ঞাটা আমরা দেখছি, সেই রিলেটিভ ভেলোসিটি হচ্ছে গিয়ে এয়ার ফ্লো রিলেটিভ টু দ্য ব্লেড। ব্লেডের স্পিড যদি ইউ হয় আর এয়ার এর ফ্লো যদি ভি হয়, তাহলে ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর হচ্ছে কি রিলেটিভ ভেলোসিটি। এখন দুই রকম উইন্ড টারবাইনের সংজ্ঞা আমরা দেখব। একটা হচ্ছে কি আপ উইন্ড টারবাইন। আপ উইন্ড টারবাইন কোনটা? আপ উইন্ড টারবাইন হচ্ছে গিয়ে rotor of a upwind turbine is the front unit of the position similar to the propeller driven airplane. So একটা প্লেনের মধ্যে যেরকম প্রপেলারটা ঘুরে, আর প্রপেলারের ফ্রন্ট ইউনিট যদি আমার রোটর হয়, তাহলে সেই সেই টারবাইনটাকে বলে আপ উইন্ড টারবাইন। যেমন এইখানে একটা উইন্ড টারবাইনের ইয়ে দেখানো হয়েছে, হরাইজন্টাল এক্সিস উইন্ড টারবাইন। এইখানে যে রোটরটা, সেই রোটরটা আপ উইন্ড টারবাইনের প্লেনের প্রপেলারের মতো। সো এইটা হচ্ছে কি আপ উইন্ড টারবাইনের একটা উদাহরণ। আপ উইন্ড টারবাইনের কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। এক নম্বর হচ্ছে কি রিডিউস টাওয়ার শেডিং। সুবিধা, মানে টাওয়ারের ইয়েতে, টাওয়ারের কারণে বাতাসের যে বাধাটা, এই বাধাটা আপউইন্ড টারবাইনে কম হয়, রিডিউসড পোর্শনে থাকে। যখন বাতাস এসে তোমার বেন্ড করে, বাতাস এসে কোনো বাধা পাইলে তো বাতাস এটাকে বেন্ড করে পাস হয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু আপউইন্ড টারবাইনে এই বাধার পরিমাণটা, টাওয়ারের কারণে যে বাধার পরিমাণটা, সেই বাধার পরিমাণটা কম হয়, ফলে এর এর ব্লেড গুলা খুব সহজে আপউইন্ড টারবাইনের রোটরটা সহজে রোটেট করতে পারে। আর নয়েজটা লোয়ার, ব্লেড ফ্যাটিক লোয়ার, আর স্মুথ পাওয়ার আউটপুট, এগুলো হচ্ছে কি আপউইন্ড টারবাইনের বৈশিষ্ট্য, অ্যাডভান্টেজ। সেই অ্যাডভান্টেজ গুলো শিখতে হবে। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি এক্সটেন্ডেড নাসেলে is required to position the rotor far enough away from the tower to avoid any problem with the blade strike. এই যে এই পোর্শনটা, যে পোর্শনটা সাপোর্ট দিয়ে রাখে, সেটাকে বলে নাসেলে। যে জায়গার ভিতরে জেনারেটর এবং রোটর এই মেকানিজম গুলা বসানো থাকে, সেই সেই পোর্শনটার নাম হচ্ছে গিয়ে নাসেলে। এখন এই নাসেলের পজিশনটা এমন ভাবে রাখতে হবে যেন ব্লেডটা তো ঘুরতেছে, ব্লেডটা যেন টাওয়ারের মধ্যে বাড়ি না খায়, যথেষ্ট বড় রাখতে হবে। আপ উইন্ড টারবাইনে তো উইন্ড এসে সরাসরি ব্লেডের মধ্যে আঘাত করে, ব্লেডের বেন্ডিং বা এই ধরনের ইস্যুগুলো বেশি থাকে। এখন ব্লেড এই বেন্ডিং এর কারণে যেন ব্লেড গিয়ে টাওয়ারের সাথে বাড়ি না খায়, সেই ব্যবস্থা এখানে করতে হবে।
আর ডাউন উইন্ড টারবাইন কোনটা? ডাউন উইন্ড টারবাইন হচ্ছে কি রোটর at the back side of the turbine. So the nacelle is designed to seek the wind, thus navigated of separate yaw mechanism. তো ডাউন উইন্ড টারবাইনের এই উদাহরণ হচ্ছে কি এটা, এইখানে রোটর যেটা, সেই রোটরটা হচ্ছে গিয়ে এই পিছনের দিকে লাগানোর ব্যবস্থা থাকে। তো এদিক থেকে বাতাস আসলে এটা ঘুরবে এবং রোটরটা এই পিছনের পোর্শনের মধ্যে লাগাই এই ডাউন উইন্ডকে কাজে লাগাই এটা কাজ করে। তো এখানে রোটর যেটা, সেই রোটরটা হচ্ছে গিয়ে ফ্লেক্সিবল, এটার কারণে টাওয়ারের স্ট্রাইকের সম্ভাবনা কমে যায়। এরা তুলনামূলকভাবে লেস এক্সপেন্সিভ এবং টাওয়ারের উপরে স্ট্রেসটা কম পড়ে, কিন্তু এদের অসুবিধা হচ্ছে গিয়ে ব্লেড ফ্যাটিক বেশি, আর এদের এফিসিয়েন্সি তুলনামূলকভাবে কম, টার্বুলেন্স বেশি। এরপরে ভার্টিক্যাল এক্সিস উইন্ড টারবাইনের দু একটা উদাহরণ দেখানো হয়েছে, যেমন এখানে একটা ভার্টিক্যাল এক্সিস উইন্ড টারবাইনের যে প্রকারগুলো আমরা দেখছিলাম, তার মধ্যে একটা হচ্ছে স্যাভোনিয়াস রোটর আর একটা হচ্ছে গিয়ে ডেরিয়াস রোটর। সেভেনিয়াস রোটরের ব্যবস্থা ইয়েটা শেপটা মোটামুটি এরকম, অর্থাৎ উপরে একটা ডিস্ক আছে, নিচে একটা ডিস্ক আছে। নিচে কি হইতেছে, নিচে এখানে একটা যদি ধরেন একটা পানির ড্রাম আছে, সেই পানির ড্রামের অর্ধেক কেটে যদি আমরা এখানে বসাই, তাহলে যে এরকম একটা শেপ হবে, ভিতরটা হলো, সেই রকম আরেকটা শেপ। আরেকটা কি করা আছে, বাকি অর্ধেককে যদি আমরা কেটে এইভাবে বসাই, তাহলে যেই শেপটা হবে সেই শেপটা হচ্ছে এরকম। তো এই শেপে আহ দুইটা পোর্শনকে, রোটারি অংশকে এইভাবে বসানো হয়, ফলে কি হয়, এই যে বাইরে থেকে যখন বাতাস আসে, বাতাস এসে যখন এখানে স্ট্রাইক করবে, স্ট্রাইক করলে তো এটা এদিকে ঘোরা শুরু করবে। আর ঘোরা শুরু করলে তখন এই বাতাসটা এসে আবার ঘুরে অন্য পোর্শন যেটা, সেই অন্য পোর্শনে স্ট্রাইক করে, ফলে এখানে একটা রোটারি মোশন পাওয়া যায়। পরবর্তীতে এইটা ঘুরে যখন তার আগের জায়গায় চলে যাবে আর আরেকজন অন্য পজিশনে চলে আসবে, ফলে এই এইরকম একটা ডিজাইন করা সম্ভব, যে ডিজাইন, এই ডিজাইনটাকে স্যাভোনিয়াস রোটর বলে। এবং এই ডিজাইনের মাধ্যমে, এটা এগুলা ভার্টিক্যাল এক্সিস উইন্ড টারবাইন, এই ডিজাইনের মাধ্যমে আহ, দুইটা ভিন্ন সারফেসের টর্ক ক্রিয়েট করে রোটরকে ঘোরানো হয়। আর ডেরিয়াস রোটর যেটা, সেটা হচ্ছে কি অ্যারোফয়েল। তবে অ্যারোফয়েল গুলা কি থাকে, আলটিমেট টার্গেট হচ্ছে গিয়ে এটা রোটেশনকে কাজে লাগে একটা রোটরকে ঘোরানো, এবং এই রোটর যখন ঘুরবে সেখানে সাথে জেনারেটরের পার্ট হচ্ছে গিয়ে সেই রোটর। জেনারেটরের রোটরটা ঘুরলে জেনারেটর থেকে আমরা ইলেকট্রিক সাপ্লাই পাবো। তো একইভাবে অ্যারোফয়েলের মধ্যে এটা হয়, অ্যারোফয়েলের মধ্যে খাঁজ গুলা বেন্ডিং টুইস্টিং এমন ভাবে থাকে যে এদিক থেকে বাতাস যদি আসে, এই অ্যারোফয়েলকে ঘোরা এদিকে নিয়ে যাবে। তো এইটা ঘুরে আসতে এটা এদিকে চলে আসবে, পরবর্তীতে বাতাস এসে এইটাকে স্ট্রাইক করলে সেটা আবার ঘুরে আগের জায়গায় চলে যাবে, তখন দ্বিতীয় জন এখানে চলে আসবে। এখানে মাল্টিপল ব্লেড থাকতে পারে, তিনটা চারটা ব্লেড দিয়েও আমাদের এই রোটরটা তৈরি করা যেতে পারে। এই রোটরটাকে বলে ড্যারিয়াস রোটর। সেই ধরনের স্ট্রাকচার হচ্ছে কি ড্যারিয়াস রোটর উইন্ড টারবাইন। এগুলো ভার্টিক্যাল এক্সিস, কারণ এক্সিসটা ভূমির সাথে লম্বভাবে আছে, এই জন্য ভার্টিক্যাল এক্সিস উইন্ড টারবাইন। এখানে দুইটা ব্লেড দেখানো হয়েছে, বাট এই দুইটা ব্লেডের আরো বেশি ব্লেড, ফ্লেক্সিবল ব্লেড থাকতে পারে। এই ব্লেড গুলার ডিজাইনিং এটা একটা ইস্যু। এই ব্লেড গুলা যখন স্টেশনারি থাকলে টর্ক শূন্য, কিন্তু যখন এরা ঘোরা শুরু করে তখন এরা যেন ম্যাক্সিমাম টর্ক তৈরি করতে পারে, সেই ব্যবস্থা এখানে রাখা হয়। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি টারবাইনের স্ট্রাকচার। যে টারবাইন গুলো আমরা সচরাচর ইউজ হয়ে থাকে বর্তমানে, বিভিন্ন জায়গায় এই ধরনের টারবাইন ইউজ হয়ে থাকে। এখন হচ্ছে কি আমরা কিছু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দেখবো, তারপরে করেসপন্ডিং ম্যাথ দেখবো। তো প্রথমে হচ্ছে গিয়ে বাতাস মুভ করতেছে, এই যে বাতাসটা মুভ করে, যে পাওয়ার তৈরি করবে কত, এই যে উইন্ড সাপ্লাই পেলাম, এখান থেকে পাওয়ার কতটুকু পাবো সেটার একটা হিসাব। তো এই জন্য
কাইনেটিক এনার্জি হিসাব করব। বাতাসের ভর যদি এম হয় আর বাতাসের স্পিড যদি ভি হয়, তাহলে কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তি, বাতাসের মধ্যে যে গতিশক্তিটা পাবো সেই গতিশক্তির পরিমাণ 12 mv²। গতিশক্তির এই সূত্র আমরা জানি। আর পাওয়ার কি? তো এটা তো এনার্জি। আর পাওয়ারের সঙ্গে হচ্ছে কি, পাওয়ার হচ্ছে কি এনার্জিকে টাইম দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে কি এনার্জি। তাহলে এইটা আমার গতিশক্তি, এটাকে যদি সময় দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? পাওয়ার পেয়ে যাব। সো উইন্ডের পাওয়ার যেটা সেটা হচ্ছে কি 12 m/t। এটাকে যদি একসাথে চিন্তা করি, তাহলে m/t হচ্ছে গিয়ে মাস ফ্লো রেট অফ উইন্ড। উইন্ডের কতখানি ভর ফ্লো হইতেছে পার সেকেন্ড। তো পার m/t হচ্ছে পার সেকেন্ডে উইন্ড ফ্লো এর পরিমাণ, আর v² আগের মতোই আছে। তাহলে এখান থেকে আমরা পাওয়ারের একটা আইডিয়া পেলাম। তো এখন উইন্ড এনার্জির ক্ষেত্রে পাওয়ার যেটা, সেই পাওয়ারটা ভলিউমেট্রিক হিসাবে করা হয়। ভলিউমেট্রিক হিসাব মানে হচ্ছে যে প্রত্যেক একক ভলিউমের মধ্যে কতখানি এরকম উইন্ড ফ্লো হওয়ার কারণে কতখানি পাওয়ার আমরা পাইতেছি। এখন এইখানে এই যে ফিজিক্সের কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো আমরা যদি একটু চিন্তা করি, তাহলে আমরা জানি যে ঘনত্ব, ঘনত্বের একটা ইকুয়েশন আছে। ঘনত্বের ইকুয়েশন হচ্ছে কি m/বাই ভলিউম। মাস ডিভাইডেড বাই ভলিউমকে বলে ঘনত্ব। এখন এই বাতাসের ঘনত্ব যদি রো হয়, তাহলে এম সমান সমান হচ্ছে গিয়ে রো ইন্টু ভলিউম। ভলিউম মানে হচ্ছে গিয়ে ঘনত্ব, আর ভলিউমের একক হচ্ছে গিয়ে মিটার কিউব। ভলিউম মানে হচ্ছে গিয়ে এরিয়া গুণ লেন্থ, তাই তো? এখন এইখানে আমাদের কি ছিল? এই সূত্রে আমাদের ছিল m/t। তাহলে এইটাকে যদি আমরা এম কে টি দিয়ে ভাগ করি, তাহলে এখানে পাবো রো এ এল ডিভাইডেড বাই টি। তাহলে এখন এই m/t টাকে যদি আমরা এখানে নিয়ে আসি, দেখো এই সূত্রের হাফ, এটা ঠিক আছে। m/t এর জায়গায় আমরা বলতে পারি রো এ এল বাই টি। রো এ ঠিক রাখলাম, এল বাই টি কে কি বলতে পারি? লেন্থ ডিভাইডেড বাই টাইম। আর দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? বেগ পাওয়া যায়। সো আমরা বাতাসের বেগটা l/t এর জায়গায় বলতে পারি রো এ ভি। তাহলে এখান থেকে পাওয়ারের আমরা পাইলাম রো এ ভি, আর আগের সূত্রের একটা v² আছে। ওভারঅল আমরা কি পেয়ে গেলাম? পাওয়ার সমান সমান হচ্ছে গিয়ে 12 রো এ ভি কিউব। এই ভিটা হচ্ছে গিয়ে বাতাসের বেগ, রোটা হচ্ছে গিয়ে বাতাসের ঘনত্ব, এ হচ্ছে গিয়া আমার যে টারবাইনের ভিতর দিয়ে যাচ্ছি, বাতাসগুলো যাচ্ছে, সেই টারবাইন কতখানি এরিয়া কভার করে আছে। এই হচ্ছে গিয়ে বাতাসের শক্তির পাওয়ারের হিসাব। তাহলে এই পাওয়ারটা কিসের জন্য? আপ স্ট্রিম উইন্ডিং এর জন্য। এই আপ স্ট্রিম উইন্ডিং এ থাকলে বাতাস থেকে এতখানি পাওয়ার আমরা পাবো। এখন কথা হলো যে অ্যাকচুয়াল পাওয়ার, রোটরের ব্লেডের শেপ আছে, রোটরের ব্লেডের আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিমের ডিফারেন্স আছে। এই ডিফারেন্সের কারণে পাওয়ারের যে যে সম্পর্কটা, সেই সম্পর্কটার কিছু পার্থক্য হয়। অর্থাৎ বাতাসের বেগ পুরাটাই কিন্তু কাজে লাগে না। বাতাস একটা বেগ নিয়ে আসে, টারবাইনে বাড়ি খায়, বাড়ি খাওয়ার পর অন্য একটা বেগ নিয়ে বের হয়ে সে চলে যায়। তাহলে বেগের পার্থক্য যেটা, সে পার্থক্যটা আসলে প্রকৃত পাওয়ারের জন্য দায়ী। তো শুরুতে যদি বেগ হয় ভি, আর শেষে বের হয়ে যাওয়ার সময় যদি বেগ ভি নট হয়, তাহলে v² মাইনাস v0², এতটুকু আহ বেগের হিসাব আমরা পাওয়ারের জন্য কাজে লাগাইতে পারতেছি। আর যেটা, যে বাতাসটা বাকি বেগটুকু নিয়ে বের হয়ে যাইতেছে, সেটা তো আর কাজে লাগাইতে পারতেছি না। এখন তাহলে মাস ফ্লো রেট হচ্ছে কি রো এ ভি প্লাস v0/2। আমাদের সূত্রে যদি আমরা এটাকে বসাই, তাহলে সূত্রে এটা পাবো 12 রো, এই অ্যাভারেজ ভেলোসিটি, যেটা অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে v+v0/2। আর গতিশক্তির v² এর জায়গায় আসে v² মাইনাস v0²। এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, এখান থেকে যদি ভি কমন নিয়ে আসি, এখান থেকে যদি v² কমন নিয়ে আসি, তাহলে আলটিমেটলি আমরা এই ইকুয়েশনটা পাবো, এই ইকুয়েশনটা পাবো। তো এই v0² কমন নিয়ে আসার পরে এই যে এই টার্মটা যে পাইলাম, এই টার্মটা আসলে কতখানি লস হয়ে গেছে আমার সিস্টেমে।
হিসাবে ভি নট পুরাটাই আমরা কাজে লাগাইতে চাইছিলাম বাতাসের শক্তি, কিন্তু বাতাসের শক্তির পুরাটা কাজে লাগে না, কিছু পরিমাণ কাজে লাগে। সেটা হচ্ছে গিয়ে এই পরিমাণটা, এই পরিমাণটাকে একটা কনস্ট্যান্ট দিয়ে রিপ্লেস করে, যে কনস্ট্যান্টটাকে বলে সিপি। হ্যাঁ, এই সিপি কনস্ট্যান্টটা উইন্ড টারবাইনের ব্লেডের মাধ্যমে কতখানি এনার্জি দখল করছে পেয়েছে সেটার পরিমাণ। এই সিপি হচ্ছে গিয়ে পাওয়ার কোএফিসিয়েন্ট। তো এই সিপি ইজ কল্ড দ্য পাওয়ার কোএফিসিয়েন্ট অফ দ্য রোটর অর দ্য রোটর এফিসিয়েন্সি। এই সিপিটা একটা ফ্র্যাকশনাল টার্ম, এটা একটা কনস্ট্যান্ট টার্ম, যে কনস্ট্যান্ট টার্মটা আমাদের উইন্ডের স্পিডের, উইন্ডের জন্য আহ, একটা টারবাইনে কতখানি লস হইলো সেই লসের হিসাবটাকে নিয়ে এসে পাওয়ারের ফর্মুলাটাকে সম্পূর্ণ করছে। তাহলে এইটা হচ্ছে কি আমাদের পাওয়ারের প্রকৃত ফর্মুলা, যেটা উইন্ডের ব্লেড থেকে আমরা পাবো। উইন্ড টারবাইনের যে ব্লেড গুলো আছে, এই ব্লেড গুলো ঘুরলে একটা উইন্ড টারবাইন থেকে আমরা আসলে এতটুকু পাবো। সেটার জন্য আমাদের বাতাসের ঘনত্ব জানতে হবে, এরিয়াটা জানতে হবে উইন্ড টারবাইনের, বাতাসের গতিশক্তি জানতে হবে, আর সিপি কনস্ট্যান্টার মান জানতে হবে। এখন এই সিপি কনস্ট্যান্টটা হিসাব করা হয়েছে বিভিন্ন ইয়ের আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিমের জন্য রেশিও নিয়ে প্লট করা হয়েছে, এবং প্লট করার পরে সিপি এর সর্বোচ্চ মান একটা পাওয়া যায়। সিপি এর সর্বোচ্চ মান যেটা পাওয়া সম্ভব সেটা হচ্ছে 0.59। তো এই জন্য এই যে দেখো ম্যাক্সিমাম পাওয়ার, একটা উইন্ড টারবাইন থেকে ম্যাক্সিমাম পাওয়ার আমরা পাবো যখন সিপি ম্যাক্সিমাম হবে, আর সিপি এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে গিয়ে 0.59। সিপি এর বিভিন্ন ভ্যালু এখানে প্লট করা হয়েছে, ভি বাই ভি নট রেশিও গুলো প্লট করলে দেখা যাইতেছে কি এই 0.59-এ এসে এটা ম্যাক্সিমাম হয়, তারপর আবার কমতে শুরু করে। তাহলে একটা উইন্ড টারবাইন থেকে আমরা যে সর্বোচ্চ পাওয়ারটা পাবো সেই সর্বোচ্চ পাওয়ারটার জন্য সিপি ম্যাক্সিমাম 0.59 ব্যবহার করলে এটা ব্যবহার করতে পারবো, কিন্তু সব সময় যে ম্যাক্সিমামই থাকবে তাও না। এই রেশিওটা কম বেশি হইতে পারে, কম বেশি হইলে সিপি এর মান কম বেশি হবে। তো এই কম বেশি হওয়াটা ইকুয়েশনে দেয়া থাকবে বা ম্যাথে দেয়া থাকবে। এই 0.59 যেটা সেই ভ্যালুটাকে বলে বেডস লিমিট। ওকে, সিপি এর ম্যাক্সিমাম ভ্যালুটা বেডস লিমিটের মাধ্যমে নির্ধারিত হয়। বিভিন্ন টারবাইনের জন্য এই বেডস লিমিট ভিন্ন ভিন্ন হয়। আইডিয়াল এফিসিয়েন্সি কার্ভটা এরকম। ডেরিয়াস টারবাইনে বেডস লিমিটের ভ্যালু ধরো 35%-এর মতো। মডার্ন থ্রি বেড টারবাইনের জন্য এটা দেখানো হয়েছে 42-43-এর মতো, অর্থাৎ 0.43 এর মতো। হাই স্পিড টু ব্লেডের জন্য এই মানটা হয়তো 45-46 এরকম। আমেরিকান মাল্টিপ্লেট টারবাইনের জন্য এটার মান হয়তো 0.3 এরকম। তো কোন ধরনের টারবাইন ইউজ হইতেছে তার উপর বেস করে কিন্তু সিপি এর মান কম বেশি হবে। ওকে, সো প্র্যাকটিক্যাল যদি টারবাইন ধরে, যেমন ধরো একটা নর্মাল টারবাইন ধরলো, সেই নর্মাল টারবাইনের জন্য বেডস লিমিট 0.5 ধরে অনেকে একটা গ্রস হিসাব করে। সো সিম্পলিফিকেশনের জন্য অনেক সময় সিপি কে 0.5 ধরে হিসাব করে ফেলে, যদি ব্লেডের টাইপ জানা না থাকে বা যে টারবাইনের জন্য সিপি এর ভ্যালুটা জানা নাই সেটা জন্য 0.5 ধরে এই ম্যাক্সিমাম পাওয়ারটা কত হইতে পারে সেটা একটা রাফ ক্যালকুলেশন করতে পারে। এনিওয়ে আমরা ম্যাথ করব এই রিলেটেড। এরপরে যেটা সেটা হচ্ছে চয়েস অফ দ্য নাম্বার অফ ব্লেড। এখন একটা টারবাইনে কয়টা ব্লেড হবে সেটা একটা চয়েসের বিষয়। তো বেশি ব্লেড হইলে ওই বাতাস বাধা পাবে বেশি। বাতাস বেশি বাধা পাইলে এখান থেকে আসলে বেশি এনার্জি এক্সট্রাক্ট করা যাবে না। আবার উইন্ড টারবাইনের সংখ্যা যদি কম হয় তাহলে ওইটা স্টেবল হয় না, ভাইব্রেশন বেশি হয়, টার্বুলেন্স বেশি হয়। এই টার্বুলেন্স বেশি কম হওয়া এবং ব্লেডের সংখ্যা এটা ডিপেন্ড করে হচ্ছে কি টিএসআর এর উপর। এইটা টিএসআর যেটা এই টার্মটাকে বলে টিপ স্পিড রেশিও। ওকে, তো একটা
একটা টিএসআর যেটা, টিএসআর হচ্ছে গিয়ে আর ওমেগা ডিভাইডেড বাই ভি। এটা একটা রেশিও, এটা একটা স্পিডের রেশিও। এর মধ্যে আর যেটা সেটা হচ্ছে রেডিয়াস অফ দা ব্লেড, আর ওমেগা যেটা সেই ওমেগা হচ্ছে গিয়ে রোটেশনাল স্পিড অফ দা ব্লেড, আর ভি যেটা সেই ভিটা হচ্ছে গিয়ে উইন্ডের ভেলোসিটি। তো এই উইন্ডের ভেলোসিটির সাথে ব্লেডের রেডিয়াস এবং কত স্পিডে ঘুরতেছে তার একটা হিসাব আছে। এই হিসাব করে তোমার আমরা কয়টা ব্লেড দিব আর কয়টা ব্লেড দিব না সেইটা হিসাব করতে হবে। এখন নাম্বার অফ ব্লেডের সংখ্যা বাড়াই দিলে আসলে কি হবে? লার্জ নাম্বার অফ ব্লেড মানে হাই সলিডিটি, হাই সলিডিটি মানে হাই টর্ক আর লো স্পিড। আর নাম্বার অফ ব্লেডের সংখ্যা যদি কম হয় তাহলে লো টর্ক হাই স্পিড। তো কোথাও যদি ভারী জিনিস, হেভি টর্কের দরকার হয় তাহলে আমার টর্ক মানে হচ্ছে গিয়ে, বেশি টর্ক মানে ভারী জিনিসকে উত্তোলন করা, ভারকে বহন করা। লার্জ নাম্বার অফ ব্লেড দিয়ে আমরা যদি উইন্ড টারবাইন বানাই তাহলে সেটা টর্ক বেশি হবে। টর্ক বেশি হলে সেটা ওয়াটার পাম্প করা বা নিচ থেকে ভারী জিনিসকে উপরে তোলা, যেগুলা আগের উইন্ড টারবাইন গুলার মেইন পারপাস ছিল, সেইখানে এই এই জিনিসগুলো দরকার ছিল। আর এখন যেটা সেটা হচ্ছে গিয়ে উইন্ডের ভেলোসিটিকে কাজে লাগায় বেশি স্পিডে এটাকে রান করায় আমাদের আহ লো টর্ক হইলেও সমস্যা নয়, পরে আমরা গিয়ারের মাধ্যমে এটাকে চেঞ্জ করে নিতে পারি। তো সেই সেই হিসাবে বর্তমানের উইন্ড টারবাইন গুলা বেশিরভাগই যদি খেয়াল করে থাকে দেখবা 3 ব্লেডের উইন্ড টারবাইন। ওই 3 ব্লেডের উইন্ড টারবাইন গুলা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি ওয়েট এফিশিয়েন্ট এবং কস্ট এফিশিয়েন্ট। এর জন্য 2 ব্লেডের চেয়ে 3 ব্লেডের উইন্ড টারবাইনের ব্যবহার অনেক বেশি। এদের অপারেশনটা স্মুথ, পাওয়ার যেটা পাওয়া যায় সেই পাওয়ারটা ভালো, আর ব্লেডের ফ্যাটিকটা কম। ব্লেডের ফ্যাটিক মানে হচ্ছে গিয়ে সব সময় এসে বাতাস এখানে বাড়ি দিতে থাকে, তো ব্লেডের মধ্যে বেন্ডিং চলে আসে। এই বেন্ডিংটা যেন না থাকে, ব্লেড যেন বাঁকায় না যায়, ব্লেড যেন ফাটল না ধরে, এটার মধ্যে যেন অপারেশনাল মানে স্ট্রাকচারগত যেন পরিবর্তন না আসে। এই যে এই সব হিসাব নিকাশ করে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে 3 ব্লেডের যে টাওয়ার গুলা আছে সেই টাওয়ার গুলা বা সেই উইন্ড টারবাইন গুলা সবচেয়ে ভালো পারফরমেন্স দেয়। এই জন্য এখন যতগুলা কমার্শিয়াল যত ইয়ে টারবাইন আছে, হরাইজন্টাল এক্সিস উইন্ড টারবাইন আছে, সবারই দেখা যায় যে আমাদের বেশিরভাগই 3 ব্লেডের জন্য এগুলা কাজ করে থাকে। উইন্ড টারবাইনের আরেকটা কমন স্ট্রাকচার হচ্ছে গিয়ে টাওয়ার থাকবে একটা। সেই টাওয়ারটার হাইট ব্লেডের হাইটের সাথে ইয়ে হইতে হবে। টাওয়ারের হাইট একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা কারণ হচ্ছে গিয়ে মাটি থেকে যত উপরে যাব তত উইন্ডের স্পিড একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত বাড়তে থাকে। তাহলে টলার টারবাইন ইউজ করলে রোটরের ডায়ামিটারও বেশি দেওয়া সম্ভব, আবার গ্রাউন্ড সারফেস থেকে উঁচুতেও যাওয়া সম্ভব, আবার হাই উইন্ড স্পিডও পাওয়া সম্ভব। অন্যদিকে যদি টাওয়ার নিচে হয় তাহলে উইন্ডের স্পিড কম হবে। আর পাওয়ারের হিসাব তো দেখছো, পাওয়ারের হিসাবের মধ্যে এই যে ভি কিউব আছে, উইন্ডের স্পিডের সাথে কিউবিক হারে পাওয়ার পাওয়া যায়। এজন্য ভালো উইন্ড স্পিড আমাদের অবশ্যই দরকার হবে, আর ভালো উইন্ড স্পিড পাইতে হইলে টাওয়ারকে উঁচা করতে হবে। এই জন্য 30 মিটার, 40 মিটার, বর্তমানে তো 160 মিটার, এত বড় বড় টাওয়ারও তৈরি হয়ে গেছে। সো ভেরি লং লং টাওয়ার বর্তমানে অ্যাভেলেবল, এবং অনেক বড় বড় ব্লেড এগুলাতে ইনস্টল করা হয়। এটা একটা বড় জায়ান্ট মানে কাজ। তো এগুলো এখন রোটর ঘুরবে, রোটর ঘুরলে আমার মানে আমার ব্লেড গুলা পাখাগুলো ঘুরবে, পাখাগুলো ঘুরলে এটার সাথে একটা রোটর ঘুরবে। রোটর ঘোরার পরে কি কাজ হবে সেটা এই উইন্ড টারবাইনের ভিতরে যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা দেখলে বোঝা যাবে। তো স্ট্রাকচারের মূল পার্ট গুলার নাম জানতে হবে।
প্রথমে বাইরের যে আউটার শেল, এই আউটার শেলটা যেটার ভিতরে সবকিছু বসানো থাকে সেটাকে বলে নাসেলে। আর টাওয়ারটা হচ্ছে যে যে ভূমি থেকে যে লম্বা প্রলম্বিত অংশটা যেটার উপরে এই নাসেলটা বসানো থাকবে সেটা হচ্ছে কি আমাদের টাওয়ার। তো এই হাউজিংটার ভিতরে বাইরে থেকে কি আসবে? বাতাস আসবে, এগুলো হচ্ছে কি আমার ব্লেড। এই ব্লেড গুলা অনেক লম্বা হয়, 70, 80, 20, 30, 40 বিভিন্ন মিটারের আমার ব্লেড হয়। সেই সেটার সাপেক্ষে এরকম ব্লেড গুলা ঘুরবে। ব্লেড গুলা ঘুরলে সেখানে শ্যাফটের রোটেশন হবে। শ্যাফটের রোটেশনকে গিয়ার বক্সের মাধ্যমে আমাদের স্পিড এবং টর্কের যে রেশিও, সেই স্পিড টর্কের রেশিওটাকে আমার ঠিক করতে হবে। সো T1/T2 সমান সমান হচ্ছে গিয়ে W ω1/ω2। তো এই সূত্র মেনে, গিয়ারের এই রেশিও মেনে এটাকে কাজ করাইতে হবে। তাহলে ধরো T1/T2 সমান সমান, আগে যদি আমরা গিয়ারের যে খাঁজ, সেই খাঁজের সাপেক্ষে যদি আমরা হিসাব করি তাহলে N1/N2। তাহলে আমার যদি টর্ক বাড়ায় দেয়া লাগে জেনারেটরকে চালানোর জন্য, তাহলে আমরা কি করব? গিয়ারের রেশিওটাকে বাড়াই দিব। তো নর্মালি এটার হয়তো উইন্ডের কারণে এই শ্যাফট যেই টর্কে ঘুরতেছে, স্পিডটা হয়তো অনেক বেশি, টর্কটা হয়তো অনেক কম। তো এইটার সাপেক্ষে আমরা কি করব? N1 N2 এমন ভাবে দিব যেন স্পিড কমে আসে আর টর্ক বেড়ে যায়। স্পিড কমে এসে টর্ক বেড়ে গেলে এরপরে আমাকে কি করতে হবে? এইখানে কিছু মেকানিজম আছে, ব্রেকিং মেকানিজম এবং স্পিড চেঞ্জিং মেকানিজম, এই এইগুলা দিয়ে আমাকে জেনারেটর রান করাইতে হবে। এরপরে যখন জেনারেটর ঘুরবে, এই রোটরের সাপেক্ষে, জেনারেটর ভিতর রোটর আছে, রোটর ঘুরবে, আর বাইরে স্টেটর আছে, স্টেটর থেকে 3 ফেজ পাওয়ার তৈরি হবে। এই 3 ফেজ পাওয়ারকে আমরা ওয়্যারের মাধ্যমে টাওয়ার দিয়ে নিচে নিয়ে আসবো। এই টাওয়ারের মাধ্যমে ওয়্যারের কানেকশন নিচে নিয়ে নিয়ে আসার পরে তারপরে সেটাকে আমরা গ্রিডে ট্রান্সমিট করতে পারবো। তো এখন এই এই যে গিয়ার বক্সের যে চয়েস, এই গিয়ার বক্সের চয়েস আবার কম বেশি করা যায়। তো বেসিক্যালি উইন্ডের যে টারবাইন টারবাইন বা আহ, এই যে ব্যবস্থাপনাটা, এটা দুই রকম হতে পারে। একটা হচ্ছে ফিক্সড স্পিড উইন্ড টারবাইন হতে পারে, আর একটা হচ্ছে ভ্যারিয়েবল স্পিড উইন্ড টারবাইন হতে পারে। তো ফিক্সড স্পিড উইন্ড টারবাইন যেই গতিতে ঘোরে সেই গতিতেই এরকম আউটপুট পাওয়া যায়। এইখানে আহ, মাঝখানে তুলনামূলকভাবে ইলেকট্রনিক ডিভাইস বা এই চেঞ্জিং মেকানিজম গুলো কম থাকে। আর ভ্যারিয়েবল স্পিড উইন্ড টারবাইনে স্পিডের ভ্যারিয়েশন থাকে, 2 স্পিড গিয়ার বক্স থাকে, লো লো গিয়ার রেশিও থেকে হাই হাই উইন্ড স্পিড থেকে লো স্পিডে পরিণত করে, সো স্পিডের ভ্যারিয়েশনটা কম করা যায়। আবার সেখান থেকে জেনারেটর কত স্পিডে ঘোরাবো সেটার একটা কন্ট্রোল রাখা যায়। সেই হিসাবে ভ্যারিয়েবল স্পিড উইন্ড টারবাইন হচ্ছে গিয়ে কমার্শিয়ালি প্রডিউস করা হয়। নেক্সট যে জিনিসটা আমাদের লাগতে পারে সেটা হচ্ছে আহ, যে কোনো উইন্ডের ক্যালকুলেশন করতে গেলে এই কার্ভটা জানা থাকা লাগবে। এই কার্ভ এই কার্ভটা হচ্ছে কি পাওয়ার ভার্সেস রোটর স্পিড কার্ভ। রোটর কত স্পিডে ঘুরতেছে আর সেখান থেকে কত পাওয়ার জেনারেট হইতেছে, সেইটার হিসাব হচ্ছে কি এটা। তো একটা রোটর স্পিড যদি 1500 RPM এ ঘুরে, আর উইন্ডের বাতাসের স্পিড যদি 11 মিটার পার সেকেন্ড হয়, তাহলে রেটেড স্পিডের 75% বা 74% বা 70%-এর মতো পাওয়ার আমরা পাবো। তো এটা হচ্ছে কি টিপিক্যাল পাওয়ার স্পিড কার্ভ অফ উইন্ড টারবাইন। সব মোটামুটি বেশ সব উইন্ড টারবাইনই এই কার্ভটাকে মেনে চলে। এবং এই কার্ভটা যে ইকুয়েশন থেকে পাওয়া যায় সেই ইকুয়েশনটা হচ্ছে গিয়ে এই ইকুয়েশন আমরা আগেও দেখে আসছি। সেটা হচ্ছে গিয়ে পাওয়ার অফ এ উইন্ড টারবাইন ইজ হাফ রো, আর কি দেখছি, এ দেখছিলাম। তো এ এর জায়গায় কি আসবে? এটা হচ্ছে কি আমার এরিয়া, তাই তো। এ সমান সমান, আবার যদি এটা একটা বৃত্তাকার সারফেস হয় তাহলে
পাই আর স্কোয়ার। এই জন্য এখানে পাই, আর আরটা হচ্ছে গিয়ে আমার রোটরের রেডিয়াস, তো পাই আর স্কোয়ার। আর সিপি তো আমরা বলছি যে একটা লিমিট আছে, বেডস লিমিট, যেটা এই লিমিটের মধ্যে সিপি থাকবে। সিপি এর ভ্যালুটা আমাদের জানা থাকবে। আর ভি ইনফিনিটি কিউব, মানে ভি কিউব সোজা কথা বলতে পারি, ইনফিনিটি ইনফিনিটি এখন ধরে লাভ নাই। ভি কিউব মানে হচ্ছে কি আমাদের বাতাসের ভেলোসিটি। বাতাসের ভেলোসিটি থেকে কিউব করলে আমরা এটা পাবো। তো এই সিপি, যেটা এই সিপিটা আবার আহ, দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে কি টিএসআর আর একটা হচ্ছে কি পিচ অ্যাঙ্গেল। টিএসআর তো বলছিলাম যে টিপ স্পিড রেশিও ল্যামডা। ল্যামডা মানে হচ্ছে কি ওমেগা আর বাই ভি। এই সূত্রটা আগেও দেখাইছি, এখানেও ল্যামডার সূত্রটা আছে। ল্যামডা মানে হচ্ছে টিপ স্পিড রেশিও। এইটা একটা প্যারামিটার, যে প্যারামিটারটা আমার পাওয়ারকে ইয়ে করে, এফেক্ট করে। আর আরেকটা জিনিস এই এক্সট্রাক্টেড পাওয়ারকে এফেক্ট করে, সেটা হচ্ছে পিচ অ্যাঙ্গেল। তো পিচ অ্যাঙ্গেল মানে হচ্ছে কি ব্লেডটা যে টুইস্ট করা থাকে, বাঁকানো থাকে, এই ব্লেডটারও বাঁকানোটার পরিমাণকে কম বেশি করা যায়। এখন যদি অনেক বেশি বাঁকানো থাকে, তাহলে বাতাস এসে ব্লেডের একদম পিচ বরাবর বাড়ি দিবে, বাড়ি দিয়ে সেটা একরকম পাওয়ার এক্সট্রাক্ট করবে। আর যদি আমরা এটাকে হরাইজন্টাল করে ফেলি, তাহলে বাতাস এটার উপরে নিচে একটা গতিতে ফ্লো হবে, সেই গতিতে ফ্লো হওয়ার কারণে তার স্পিড আরেক রকম হবে। তো ব্লেডের টুইস্টিংটা কিরকম, এই টুইস্টিং এর পরিমাণটাই হচ্ছে গিয়ে আলফা, বা যেটাকে আমরা বলতেছি পিচ অ্যাঙ্গেল। এই সংজ্ঞাগুলোর ভিতরে আছে। তো আলফা যখন 0 ডিগ্রি হয়, তখন হচ্ছে গিয়ে সিপি ম্যাক্সিমাম হয়, পাওয়ার কোএফিসিয়েন্টটা ম্যাক্সিমাম হয়। পিচ অ্যাঙ্গেল যদি কমানো হয়, তাহলে সিপি আস্তে আস্তে কমে আসে। ম্যাক্সিমাম পাওয়ার চাইলে এটাকে ইউজ করতে হয়, কিন্তু অনেক সময় কি হয় যে উইন্ডের স্পিড অনেক বেশি থাকে, এত বেশি স্পিডে ব্লেডকে রান করানো, এটা বেশ ডেঞ্জারাস হয়ে যায়। তখন কি করা হয়, পিচ অ্যাঙ্গেল চেঞ্জ করে দেয়। পিচ অ্যাঙ্গেল চেঞ্জ করলে আহ, বাতাস এসে কার্ভেচারের উপর দিয়ে একটা স্মুথ সারফেস দিয়ে পার হয়ে যায়। তখন তার ভেলোসিটিটা অত বেশি ইয়েতে ধাক্কা দেয় না, ব্লেডে ধাক্কা দেয় না, ফলে পাওয়ার কমে আসে, সিপিটা কম হয়, কিন্তু উইন্ডের স্পিড অনেক বেশি থাকে। তো এই ব্লেডকে বাঁচানোর জন্য এই কাজটা করা লাগে, পিচ অ্যাঙ্গেল চেঞ্জ করা লাগে। এনিওয়ে, এখন ওমেগা, এই যে ল্যামডা, ল্যামডা সমান সমান হচ্ছে কি ওমেগা আর ডিভাইডেড বাই ভি। সো আমরা যদি ভি এর জায়গায় এই ল্যামডা ডিভাইডেড বাই ওমেগা, ভি এর জায়গায় ওমেগা আর ডিভাইডেড বাই ল্যামডাকে বসাই, তাহলে পি ম্যাক্স এর সূত্র এটা আমরা পেয়ে যাব। তো পি ম্যাক্স এর অনেকগুলা ভার্সনই সম্ভব, এবং পাওয়ারের সাথে সম্পর্কযুক্ত যে টার্ম সেটা হচ্ছে কি টর্ক। তো টর্কের ইকুয়েশন হচ্ছে কি এটা, টিএম সমান সমান হাফ রো সি অপটিমাম, সিপি অপটিমাম পাই আর টু দি পাওয়ার 5 ল্যামডা কিউব ওমেগা স্কোয়ার। পাওয়ারকে পাওয়ার সমান সমান হচ্ছে কি টর্ক ইন্টু ওমেগা। সো এই ইকুয়েশনে দেখো, যে ইকুয়েশনে ছিল ওমেগা কিউব, আর এই ইকুয়েশনে হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে পাওয়ারের ইকুয়েশনকে ওমেগা দিয়ে ভাগ করলেই টর্কের ইকুয়েশন পাওয়া যায়। তো আমরা যদি পাওয়ারের ইকুয়েশন জানি আর ওমেগার মান জানি, তাহলেই টর্ক পেয়ে যাব। টর্ক, টর্কের সূত্র সিম্পল, পি সমান সমান টাও ওমেগা, শেষ। টর্ক সমান সমান হচ্ছে পি ডিভাইডেড বাই ওমেগা। ওকে, সো এখানে বিভিন্ন টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স দেখানো হয়েছে। এরপরে উইন্ড টারবাইনের কন্ট্রোল একটা বিষয়। কন্ট্রোলের মধ্যে নামগুলো একটু জানতে হবে, যে পিচ কন্ট্রোল, পিচ কন্ট্রোল বললাম যে পিচ অ্যাঙ্গেলকে কন্ট্রোল করা। আর আরেকটা, উইন্ডের পাওয়ারকে কন্ট্রোল করলে ভ্যারিয়েবল স্পিড উইন্ড টারবাইন একটা, উইন্ড স্পিড ভ্যারির, উইন্ড স্পিড যখন ভ্যারি হয় তখন এটার পাওয়ার আউটপুট ভ্যারি হয়। একটা নির্দিষ্ট বাতাসের গতি আছে, এর এর চেয়ে কম গতিতে যদি বাতাস ফ্লো হয়, তাহলে উইন্ড টারবাইন ঘুরবেই না। এই যেই গতিতে
মিনিমাম যে গতির বাতাস প্রবাহিত হলে উইন্ড টারবাইন ঘুরবে সেই মিনিমাম গতিটাকে বলে কাট ইন স্পিড। কাট ইন স্পিডের পর থেকে দেখতেছো যে আস্তে আস্তে পাওয়ার পাওয়া গেছে। এরপর পাওয়ার বাড়তে বাড়তে আবার একটা স্পিড আছে, রেটেড স্পিড, বাতাসের একটা গতি আছে। এই গতিটার জন্য এই উইন্ড টারবাইনটাকে বানানো হয়েছে। ওই অবস্থায় পাওয়ারটা সবচেয়ে আহ, এই, মানে রেটেড পাওয়ারটা পাওয়া যায়। কিন্তু ঝড় টড় বা অন্য সময় তো উইন্ড স্পিডের পাওয়ার আরো বেড়ে যেতে পারে। আরো বেড়ে গেলে সেখান থেকে পাওয়ার আউটপুট বেশি পাওয়া যাবে, কিন্তু এটা টারবাইনের জন্য আহ, মানে এত বেশি পাওয়ার জেনারেট করা টারবাইনের জন্য কি ক্ষতিকর। এই জন্য টারবাইনের শেকিং, টারবাইনের মানে মেকানিক্যাল পার্টের ক্ষতি হবে। এজন্য যেটা করে যে একটা রেটেড স্পিডেই টারবাইনকে রান করানোর জন্য চেষ্টা করে। এজন্য পিচ অ্যাঙ্গেল কন্ট্রোল করে, ইও কন্ট্রোল বলে, এইগুলাকে কন্ট্রোল করে কনস্ট্যান্ট স্পিডে রান করানোর চেষ্টা করে। আর এরপরেও যদি উইন্ড স্পিড আরো ফার্দার বেড়ে যায়, তারপরে যেটা করা হয় যে একটা পজিশন এমন আছে যে উইন্ড টারবাইনকে স্টল করে দেয়া যায়, তাকে সে যাতে না ঘুরে সেই ব্যবস্থা করে দেয়া যায়। এবং পুরা পুরা ইয়েটাকে, নাসেলটাকে ঘুরায় ফেলা যায়। এখানে একটা মোটরের মতো আছে, গিয়ার সিস্টেমের মোটরের মতো আছে, নাসেলটাকে ঘুরায় বাতাস যেই দিকে ফ্লো হইতেছে তার উল্টা দিকে এটাকে ঘুরায় ফেলা যায়। উল্টা দিকে ঘুরায় ফেললে বাতাস কিন্তু আর টারবাইনকে রোটেট করাইতে পারবে না। তো যদি এরকম টর্নেডো হয়, ঝড় হয়, তখন আসলে উইন্ড টারবাইনকে বাঁচানোর জন্য এই কাজগুলো করা লাগতে পারে। তো এখানে সামারিটা এই পর্যন্ত যে পয়েন্টগুলো আসছে সেই পয়েন্টগুলোর সামারি এখানে পয়েন্ট আকারে দেয়া আছে, সূত্রগুলো এখানে দেয়া আছে। একবার চোখ বুলাইলে পুরো জিনিসটা কাভার হয়ে যাবে, যা যা এতক্ষণ পর্যন্ত বলা আছে। এরপরে আমরা কিছু ম্যাথ আছে, এই ম্যাথ গুলো একটু দেখতে হবে। 1 নম্বর ম্যাথ যেটা, সেটাই বলছে যে এনার্জি বের করো 6 মিটার পার সেকেন্ডে। এনার্জি সূত্র হচ্ছে হাফ রো এ ভি কিউব টি। তাহলে আমাদের রো জানা লাগবে। তো এখানে বলা আছে যে 15 ডিগ্রি সেলসিয়াস, 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, 1 মিটার স্কোয়ার উইন্ড যেই রিজিয়মের ভিতরে থাকে সেইখানে 100 আওয়ার ধরে 6 মিটার পার সেকেন্ড উইন্ড হইলে সেখান থেকে কতখানি এনার্জি আমরা পাবো। তো উইন্ডের আগে রোটা জানতে হবে। কোনো কিছু বলে না দেয়া থাকলে রো এর মান, এটা হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড বাতাসের ঘনত্ব। বাতাসের ঘনত্ব হচ্ছে 1.225। অঙ্কে কিছু বলে দেয়া থাকুক বা না থাকুক, এটাই বলে দেয়া থাকে, আর না থাকলেও এই মানটা ইউজ করতে হবে। সো হাফ, রো এর জায়গায় বসাইতে হবে 1.225। এরিয়া বলে দেয়া আছে 1 মিটার স্কোয়ার, সো এরিয়া 1 মিটার স্কোয়ার বসাইলাম। ভি কিউব, ভি কিউব মানে হচ্ছে গিয়ে বাতাসের ভেলোসিটি 6 মিটার পার সেকেন্ড, এটাকে কিউব করতে হবে। আর টাইম, তো টাইম হচ্ছে গিয়ে 100 ঘন্টা। এইটার সব কয়টারে গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে ওয়াট আওয়ারে। ওকে, তো 50 আওয়ার 3 মিটার পার সেকেন্ড, সেম সূত্র। আওয়ারের টাইমের জায়গায় 50 বসাইতে হবে আর ভেলোসিটির জায়গায় এটা বসাইতে হবে। তাহলে 50 ঘন্টা ধরে 3 মিটার পার সেকেন্ড প্লাস 50 ঘন্টা ধরে 9 মিটার পার সেকেন্ড। তো 3 মিটার পার সেকেন্ড প্লাস 50 ঘন্টা ধরে 9 মিটার পার সেকেন্ডে উইন্ড ফ্লো হইলে যে দুইটা এনার্জি পাবা ওয়াট আওয়ারে, সেই দুইটা এনার্জি যোগ করলে আমরা টোটাল এনার্জিটা পাবো। দ্বিতীয় একটা ম্যাথ আমরা করব, সেই ম্যাথটা হচ্ছে ফাইন্ড দ্য ডায়ামিটার অফ দ্য উইন্ড টারবাইন। উইন্ড টারবাইনের যে ব্লেড আছে সেই ব্লেডের ডায়ামিটার কত হবে সেটা বের করতে বলছে। উইন্ড টারবাইনের কি কি প্যারামিটার দেয়া আছে, তার পাওয়ার দেয়া আছে কিলোওয়াটে, তার উইন্ড স্পিড দেয়া আছে, তার রোটারের স্পিড দেয়া আছে, পাওয়ার কোএফিসিয়েন্ট সিপি দেয়া আছে, মেকানিক্যাল ট্রান্সমিশন এফিসিয়েন্সি দেয়া আছে, জেনারেটরের এফিসিয়েন্সি দেয়া আছে। মানে এফিসিয়েন্সির কিছু টার্ম দেয়া আছে, সেগুলোকে একটু চিন্তা ভাবনা করে দিতে হবে। তো জেনারেটরের আমরা, তো আমাদের সূত্র এটা ছিল, হ্যাঁ সূত্র আগে, তা সূত্রটা দেখি যে হাফ রো
পাই এ ছিল, হ্যাঁ, এর জায়গায় আমরা লিখছিলাম পাই আর স্কোয়ার, আর ভি কিউব সাথে হচ্ছে গিয়ে সিপি। এটা ছিল আমাদের মেইন সূত্র। এখন ইয়েতে তো চাইছে ডায়ামিটার। তো ডায়ামিটার মানে কি? ডায়ামিটার মানে হচ্ছে গিয়ে এই রেডিয়াসের সাথে ডায়ামিটারের সম্পর্ক কি? রেডিয়াস মানে ব্যাসার্ধ, আর ডায়ামিটার মানে হচ্ছে গিয়ে ব্যাস। তাহলে রেডিয়াসের জায়গায় আমরা কি বসাইতে পারি? d/2 বসাইতে পারি, তাহলেই তো হয়ে গেল। এখন তাহলে দেখো এই সূত্রটা পাও কিনা। এইটার এটার হোল স্কোয়ার। তো নিচে 2 আছে, 2 কে স্কোয়ার করলে 4 পাবো, আর তার সাথে 2 গুণ হবে, তাহলে এই 8 পাবো। ওকে, এই পাইটা হচ্ছে গিয়ে এই পাইটা, এই রোটা হচ্ছে গিয়ে এই রোটা, এই ডি স্কোয়ারটা হচ্ছে গিয়ে এই ডি স্কোয়ারটা, আর এই ভি কিউব হচ্ছে গিয়ে এই ভি কিউবটা, আর এই সিপি হচ্ছে গিয়ে এই সিপিটা। বাকি কি? বাকি হচ্ছে যে দুইটা আলাদা ইভেন্ট এখানে বলছে। একটা হচ্ছে কি মেকানিক্যাল ট্রান্সমিশন এফিসিয়েন্সি, মেকানিক্যাল যন্ত্রপাতি গুলো আছে, এদের তো একটা এফিসিয়েন্সি আছে, যেমন গিয়ার বক্স টক্স আছে, এরা তো আর 100% এফিসিয়েন্ট না। ইনপুটে যা আছে আউটপুটে তার চেয়ে একটু কম দিবে। কতখানি কম দিবে সেটার পরিমাণটা দেয়া আছে। 90% সে দিবে, যা পাবে তার 90% দিবে। এই জন্য মেকানিক্যাল এফিসিয়েন্সি এম একটা সূত্রের মধ্যে ইনক্লুড করছে। আর কি ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি একটা আছে, দেখো জেনারেটরের এফিসিয়েন্সি, সেটা জেনারেটর 100% আউটপুট দিবে না, তো জেনারেটর থেকেও কিছু কম পাবো। তো 95% পাবো। এই কারণে জেনারেটর এফিসিয়েন্সি হচ্ছে গিয়ে ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি NE। তাহলে এই টোটাল পাওয়ার হচ্ছে গিয়ে সূত্র এটা। আশা করি সূত্রটা বুঝতে অসুবিধা নাই আর। এখন জেনারেটর পাওয়ার হচ্ছে গিয়ে 4, কি বলছে, 4 কিলোওয়াট। 4 কিলোওয়াট মানে হচ্ছে 4000 ওয়াট। ওকে, সো আমরা এখানে 4000 বসাবো, এখানে 4 কিলোওয়াট বসাইছে, কিন্তু করবা ক্যালকুলেটার, এটা করবা আসলে 4000 এখানে লাগবে। তারপরে 1/8 দিতে হবে, পাই ঠিক আছে, রো ঠিক আছে, ডি স্কোয়ার ঠিক আছে, 7, এগুলো সব এসআই ইউনিটে নিতে হবে। ওকে, আগে দেখতে হবে ইউনিট ঠিক আছে কিনা, মিটার পার সেকেন্ড, সো ঠিক আছে। 7 কিউব হবে। আর NE তো জেনারেটর এফিসিয়েন্সি 95%, অর্থাৎ 0.95, মেকানিক্যাল এফিসিয়েন্সি ট্রান্সমিশন এফিসিয়েন্সি 0.9, আর সিপি এর ভ্যালু দেয়া আছে এখানে, সিপি এর ভ্যালু 0.4 বলে দেয়া আছে, সো আমরা সিপি এর ভ্যালু 0.4 বসাইলাম। সবকিছু বসানোর পরে যদি এই মানগুলা দিয়ে এখানে ভাগ করি, ভাগ করলে পাবো হচ্ছে কি ডি স্কোয়ারের মান। ডি স্কোয়ারের ডি পাইতে হলে √ওভার এই মানটা করলে আমরা ডি এর মান পাবো। ওকে, তো এই ম্যাথটা ইম্পর্টেন্ট। আর একটা ম্যাথ আমরা দেখব, সেটা অনেক কিছু আছে। তো টারবাইনের ডায়ামিটার দেয়া আছে 600 কিলোওয়াট, পাওয়ার প্রডিউস করবে, উইন্ডের স্পিড 14 মিটার পার সেকেন্ড, বাতাসের ঘনত্ব দেয়া আছে। প্রথমে হচ্ছে যে টিএসআর দেয়া আছে, কত RPM এ রোটরটা ঘুরলে এই টিএসআর তৈরি হবে। তো টিএসআর এর সূত্র হচ্ছে কি এটা, ল্যামডা সমান সমান হচ্ছে গিয়ে N π/d/V। তো এই সূত্রটাও তোমাদের পরীক্ষায় দিয়ে দেয়া থাকবে। তাহলে সূত্রটা যদি দিয়ে দেয়া থাকে, সূত্রের মধ্যে জাস্ট ল্যামডা এর মান বসাবা, ভি এর মান বসাবা, ডি এর মান বসাবা, পাই এর মান বসাবা, তাইলে RPM এ RPS এ পাবা আর কি, রিভলিউশন পার সেকেন্ড। আর রিভলিউশন পার সেকেন্ডকে 60 দিয়ে গুণ করলে রিভলিউশন পার মিনিটে পাবা। ওকে, তো এটা হবে রোটরের স্পিড। তারপর টিপি স্পিড কি? টিপি স্পিড হচ্ছে গিয়ে এই π/dn। তো ডি হচ্ছে গিয়ে 40, পাই আর সাথে হচ্ছে গিয়ে এন, এন এর মান 0.446। এটাকে যদি এখানে বসাও তাহলে যেটা পাবা সেটা হচ্ছে গিয়ে মিটার পার সেকেন্ডে টিপি স্পিড পাবা।
এরপরে যেটা বলা আছে সেটা হচ্ছে গিয়ে সি নাম্বার। সি নাম্বারে বলা আছে ইফ এ জেনারেটর নিডস টু টার্ন এট 1800 আরপিএম, হোয়াট ইজ দ্য গিয়ার রেশিও নিডেড টু ম্যাচ দ্য রোটর স্পিড টু দ্য জেনারেটর স্পিড। তো গিয়ার রেশিও হবে জেনারেটর স্পিড ভাগ রোটরের স্পিড। জেনারেটরের স্পিড বলে দিছে 1800, আর রোটরের স্পিড আরপিএম এ কত। এই যে এখান থেকে পাইছি, প্রথম এ নাম্বার অ্যান্সার থেকে রোটরের স্পিড পেয়ে গেছি 26.7। এই মান দুইটার রেশিও বের করলে গিয়ারের রেশিও পেয়ে যাবা। 4 নম্বর, what is the efficiency of the complete wind turbine in this condition? ব্লেড, গিয়ারবক্স, জেনারেটর এই সব কিছুকে কনসিডার করে পুরা টারবাইনের এফিসিয়েন্সিটা কত, এটা জানতে হবে। তাহলে আগে পাওয়ারটা বের করতে হবে। পাওয়ারের সূত্রটা একটা হাফ রো পাই ডি বাই 2 হোল স্কোয়ার, মানে ডি স্কোয়ার ডিভাইডেড বাই 4 তাতে ভি কিউব। এই সব কিছুকে বের করলে ওভারঅল এফিসিয়েন্সি পাইলাম। তো এখান থেকে এত কিলোওয়াট পেলাম হচ্ছে গিয়ে পাওয়া উচিত। আর আমরা উইন্ড টারবাইনের এফিসিয়েন্সি পাইছি হচ্ছে গিয়ে 600 কিলোওয়াট। বলে দেয়া আছে যে এই যে উইন্ড টারবাইন যেটা আছে সেখান থেকে সে 600 কিলোওয়াট মাত্র প্রডিউস করে। তো 600 কে আমাদের 2112 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে কি 28.4%। তো ওভারঅল উইন্ড টারবাইনের এফিসিয়েন্সি হচ্ছে কি এইটা। এখানে কিছু কোশ্চেন দেয়া আছে, এই কোশ্চেন গুলার অ্যান্সার এই ইয়ে থেকে দেখবা, আহ স্লাইড বা তোমাদের যে পিডিএফটা দিয়ে দেওয়া হবে এই পিডিএফ থেকে এই কোশ্চেন গুলার অ্যান্সার খুঁজে খুঁজে বের করবা। এই অ্যান্সার গুলা ইম্পর্টেন্ট। আর ফার্দার আমাদের অল্প একটু বাকি আছে। উইন্ড টারবাইন দুই রকম হয়, ফিক্সড স্পিড এবং ভ্যারিয়েবল স্পিড। এদেরকে আমরা ফিক্সড স্পিড টারবাইনকে তুলনামূলকভাবে কাজ করানো হয় কম, আর ভ্যারিয়েবল স্পিড উইন্ড টারবাইনটা ব্যবহার করা তুলনামূলকভাবে সুবিধাজনক। উইন্ডে যে জেনারেটর গুলা ব্যবহার করা হয় সেই জেনারেটর গুলা বেসিক্যালি 3 ক্যাটাগরির। একটা হচ্ছে গিয়ে স্কুয়ারেল কেজ ইন্ডাকশন জেনারেটর, আর একটা হচ্ছে গিয়ে অন রোটর ইন্ডাকশন জেনারেটর, আর একটা হচ্ছে গিয়ে ডাবলি ফেড ইন্ডাকশন জেনারেটর। মানে অন রোটর ইন্ডাকশন জেনারেটরটাই ডাবলি ফেড হিসেবে কাজ করে, আর একটা হচ্ছে কি সিঙ্ক্রোনাস জেনারেটর। সিঙ্ক্রোনাস জেনারেটর মধ্যে বেসিক্যালি পিএমএসজি, পার্মানেন্ট ম্যাগনেট সিঙ্ক্রোনাস জেনারেটরটাই বেশি ইউজ হয়। এখানে একটা পরের অংশ থেকে মনে রাখতে হবে যে আমাদের উইন্ড টারবাইন যে ঘুরতেছে, উইন্ড টারবাইন থেকে যে পাওয়ারটা তৈরি হইতেছে এই পাওয়ারটা গ্রিডে যেতে হবে। তাহলে আমার এই অপারেশন অনুযায়ী জেনারেটর দুই রকম হয়, একটা হচ্ছে গিয়ে গ্রিডের সাথে কানেক্ট আছে জেনারেটর, আর একটা হচ্ছে কি সেলফ এক্সাইটেড জেনারেটর। সেলফ এক্সাইটেড জেনারেটরটার ইউজ তুলনামূলকভাবে কম, আর ইন্ডাকশন জেনারেটর যেটা গ্রিডের সাথে কানেক্টেড আছে এটার ইউজটা হচ্ছে গিয়ে বেশি। এখানে 4টা ছবি আছে, এই 4টা ছবি শিখতে হবে। একটা হচ্ছে গিয়ে ফিক্সড স্পিড উইন্ড টারবাইন সিস্টেম উইথ স্কুয়ারেল কেজ ইন্ডাকশন জেনারেটর। একটা জেনারেটর যদি গ্রিডে কানেক্টেড থাকে, ফিক্সড স্পিডের উইন্ড টারবাইন যদি কোথাও ঘুরতে থাকে যার স্পিডের উপর কোনো কন্ট্রোল নাই টারবাইনের ক্ষেত্রে, সেখানে একটা গিয়ার দিয়ে ইন্ডাকশন মোটর রান করায় সফট স্টার্টার নামে একটা মেকানিজম দিয়ে তারপর ট্রান্সফরমার দিয়ে গ্রিডে কানেক্টেড করতে হয়। এটা হচ্ছে ফিক্সড স্পিড উইন্ড টারবাইন সিস্টেম। এরপরে আরেকটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা হচ্ছে গিয়ে এটা। সেই সিস্টেমটা হচ্ছে গিয়ে ডাবল আউটপুট ইন্ডাকশন জেনারেটর উইথ কারেন্ট সোর্স ইনভার্টার। এইখানে যে জেনারেটরটা আছে সেই জেনারেটরটায় দুইটা ফিড করার মেকানিজম আছে। একটা হচ্ছে গিয়ে সাপ্লাইটা, জেনারেটর থেকে তো সাপ্লাই সরাসরি গ্রিডে যাবে, আবার গ্রিড থেকে একটা সাপ্লাইয়ের অংশ নিয়ে এসে দুইটা কনভার্টারের মাধ্যমে কন্ট্রোল করে এটা রোটরে এই সাপ্লাইটা দেওয়া হয় স্লিপ রিং এর মাধ্যমে। কোথাও যদি এরকম রোটরের মাধ্যমে সাপ্লাইটা স্লিপ রিং এর মাধ্যমে দেওয়া হয় তাহলে আমাদের
তাহলে আমাদের সেটা ডাবলি ফেড ইন্ডাকশন জেনারেটর আমরা যেটা বলছি সেটার মতো করে এটা কাজ করে। ওকে, তো এই ছবিটা শিখতে হবে যে আমাদের ডাবল আউটপুট ইন্ডাকশন জেনারেটর কিভাবে গ্রিডের সাথে কানেক্টেড থাকে। আর একটা হচ্ছে গিয়ে সিঙ্ক্রোনাস জেনারেটর যদি গ্রিডের সাথে কানেক্টেড হয় তাহলে উইন্ড জেনারেটর উইন্ড টারবাইন কিভাবে কানেক্ট করে। উইন্ড টারবাইনের সাথে সিঙ্ক্রোনাস জেনারেটর কানেক্টেড থাকে। জেনারেটরের সাপ্লাই থেকে এটাকে কিছুটা ডিসি তে কনভার্ট করে সেটাকে ফিল্ড কারেন্ট হিসেবে এখানে দিতে হয়। আর এই সাপ্লাইটাকে নিয়ে আবার ডায়োড কন্ট্রোলের মাধ্যমে, এগুলাকে বলে এসসিআর, সিলিকন কন্ট্রোল রেকটিফায়ারের মাধ্যমে গ্রিডে সাপ্লাই দিতে হয়। আর এইখানে কন্ট্রোল মেকানিজম স্পিড স্পিড থেকে ডাটা নিয়ে ইনভার্টার ফায়ারিং কন্ট্রোল করে এইখানে ইনভার্টারের মাধ্যমে ডিসিটাকে আবার এসি বানায় গ্রিডে দিতে হয়। এগুলা কন্ট্রোলের জন্য এই পারপাস গুলো ইউজ হয়। তো এইটা হচ্ছে গিয়ে বেসিক্যালি কন্ট্রোল স্কিম অফ এ সিঙ্ক্রোনাস জেনারেটর উইথ ভ্যারিয়েবল স্পিড ড্রাইভ এন্ড ইউটিলিটি ফ্যাসিলিটি। এই ছবিটা শিখতে হবে। আর 4 নম্বর ছবি যেটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে গিয়ে এটা পার্মানেন্ট ম্যাগনেট সিঙ্ক্রোনাস জেনারেটর। সিঙ্ক্রোনাস জেনারেটর যদি পার্মানেন্ট ম্যাগনেট হয় দিয়ে রান করে তাইলে এটাকে ডিসি তে পরিণত করা লাগে। ডিসি তে করে তারপরে এটাকে কন্ট্রোল করে ইনভার্টারের মাধ্যমে কন্ট্রোল করে ডিসি কে আবার এসি বানায় গ্রিডে সাপ্লাই দিতে হয়। এদের মধ্যে গ্রিড সাইড ইনভার্টার থাকে। এটা হচ্ছে একটা পুরা ইলেকট্রিক্যাল সিস্টেম, উইন্ড পাওয়ার সিস্টেমের পুরা ইলেকট্রিক্যাল সিস্টেম যেটা গ্রিডের সাথে কানেক্টেড থাকে। অনেকগুলো উইন্ড টারবাইন থাকবে। সেই উইন্ড টারবাইন গুলা থেকে কন্টিনিউয়াস পাওয়ার আসবে। পাওয়ার এসে সেখানে বাইরে ইয়ে থাকবে, ট্রান্সফরমার থাকবে। ট্রান্সফরমারের থ্রুতে সাইট কন্ট্রোলের মাধ্যমে এগুলো গ্রিডে যাবে, ওভারের ট্রান্সমিশন লাইনের মাধ্যমে যাবে। সো এই এতগুলা ধাপ পার হয়ে এদিকে কাস্টমারের বিল্ডিং এ যাইতে পারে অথবা সাবস্টেশনের মাধ্যমে এগুলো ওভারের ট্রান্সমিশন লাইনের মধ্যে যাইতে পারে। এবং যেহেতু এগুলা ভ্যারিয়েবল পাওয়ার সাপ্লাই, উইন্ডের তো বাতাসের বেগের কোনো হিসাব নিকাশ নাই, কখনো কম হবে কখনো বেশি হবে। এই জন্য গ্রিডের সাথে এদেরকে কমিউনিকেট করতে হয় যে আমার এতখানি পাওয়ার আসতেছে, গ্রিডের এতখানি চাহিদা আছে আর আমার টারবাইন গুলো এতখানি পাওয়ার দিতেছে। তো উইন্ডের স্পিডের উপর হিসাব করে আসলে গ্রিডের সাথে তাদেরকে কমিউনিকেশন রাখতে হয়। এই জন্য এখানে কিছু কমিউনিকেশন লাইন বা কমিউনিকেশন মেকানিজম যে দেখতেছো সাইট সাবস্টেশনের সাথে, এটা মূলত আসলে কন্ট্রোলের একটা পার্ট। ওকে, সো এগুলোই হচ্ছে গিয়ে। আর গ্রিডে যখন কাউকে দিতে হয় তখন তার ফ্রিকোয়েন্সি এবং ভোল্টেজ এই দুইটাই কন্ট্রোল করে দিতে হয়। এই জন্য এখানে দেয়া আছে যে ফ্রিকোয়েন্সির কন্ট্রোলের জন্য ইনভার্টারে কন্ট্রোল লাগে, আর ভোল্টেজ রেফারেন্স হিসেবে রেকটিফায়ারে কন্ট্রোল দেয়া লাগে। আর উইন্ডের কতটুকু আসবে না আসবে সেটা আমরা পিচ কন্ট্রোলের মাধ্যমে ব্লেডের পিচ অ্যাঙ্গেলকে কম বেশি করে আমরা বাতাস থেকে কতটুকু এনার্জি এক্সট্রাক্ট করতে পারবো সেগুলোর হিসাব নিকাশ পাবো। এই হচ্ছে গিয়ে মোটামুটি আমাদের উইন্ডের ইয়ে মেকানিজম। ফার্দার তোমাদের আরো কোশ্চেন থাকলে আমরা হয়তো আরেকটা ক্লাস অ্যারেঞ্জ করব। বাকি আজকের ক্লাস এতটুকু। আর অনেকে মিডের রেজাল্ট দেখতে চাইছো, আমি মিডের রেজাল্টটা যারা অ্যাটেন্ডেন্স দাও নাই তারা অ্যাটেন্ডেন্স দিয়ে দাও 2 মিনিটের ভিতর।
দেখা যাচ্ছে মার্কস? এই রো বরাবর মিডের মার্কস গুলা দেয়া আছে। অ্যাটেন্ডেন্স দিতে দিতে 2 মিনিটে মার্কস গুলা দেখে নাও। আর খাতা শুক্রবার দিন পরীক্ষা আছে, তখন খাতা নিয়ে আসবো, কারো যদি খাতা দেখার ইচ্ছা থাকে খাতায় দেখতে পারো যে কি সমস্যা হয়েছে।